এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ৭২ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ কোন নিয়মে আমরা সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৭২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে ১৪ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৩টি ছবি দেয়া রয়েছে, তাই না? আমরা কিন্তু এখানে ৩টি ঝুড়ি দেখতে পাচ্ছি, দেখো, এবং এই প্রত্যেকটি ঝুড়িতে কিছু সংখ্যক ফল রয়েছে। এবং দেখো আমরা যদি এই উপরে লক্ষ্য করি, এখানে প্রথম ঝুড়ির উপরে বলা হয়েছে সোহাগের ফলের ঝুড়ি, অর্থাৎ এই যে ঝুড়িটি আমরা দেখতে পাচ্ছি এই ঝুড়িটি হচ্ছে কার? সোহাগের ফলের ঝুড়ি। তারপরে আমরা মাঝখানে যে ছবিটি দেখতে পাচ্ছি এটার উপরে লেখা রয়েছে কি? গীতার ফলের ঝুড়ি। তার মানে এই ঝুড়িটি হচ্ছে গীতার। এবং শেষে যে ফলের ঝুড়িটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কার ফলের ঝুড়ি? এটা হচ্ছে তুলির ফলের ঝুড়ি। আচ্ছা, এখন দেখো আমরা যদি নিচে লক্ষ্য করি, এই প্রত্যেকটা ঝুড়ির নিচে কিন্তু আমাদের দেয়া রয়েছে যে এই এক একটি ঝুড়িতে কয়টি করে ফল রয়েছে। যেমন সোহাগের ফলের ঝুড়িতে ফল রয়েছে কতটি? ১৫০টি। গীতার ফলের ঝুড়িতে রয়েছে ২৪৮টি এবং তুলির ফলের ঝুড়িতে রয়েছে ৪৭৫টি, তাই না বন্ধুরা? এবারে দেখো আমরা যখন এই চিত্রটি বুঝতে পারলাম, এখন এই চিত্র থেকে কিন্তু নিচে ৩টি প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখো আমরা প্রথমে যদি লক্ষ্য করি, ক নম্বরে বলা হয়েছে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে। তাহলে দেখো এই ৩টির মধ্যে সোহাগের ফলের ঝুড়ি কোনটা? বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে সোহাগের ফলের ঝুড়ি। তাহলে সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল রয়েছে? দেখো এই যে নিচেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে কতটি রয়েছে? ১৫০টি। অর্থাৎ সোহাগের ফলের ঝুড়িতে ফল আছে ১৫০টি। দেখো কত সহজ একটি প্রশ্ন, তাই না? আমরা এটিকে কিভাবে করে সমাধান করব? তাহলে আমরা ১৪ নাম্বার দিয়ে লিখব। আমরা প্রথমে এখানে ১৪ নাম্বার দিব। ১৪ নাম্বারের ক লিখে আমরা এবারে ক এর উত্তরটা কিভাবে লিখব? আমরা লিখব সোহাগের ফলের ঝুড়িতে ফল আছে কতটি? আমরা জানি ১৫০টি। আমরা লিখে দিব ১৫০টি। তাহলে কিন্তু আমাদের ক এর উত্তর লেখা হয়ে গেল। দেখো এরপরে আমরা যদি খ নাম্বারে চলে যাই, খতে আমাদের কি বলা হয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি খতে বলা হয়েছে, দেখো তোমরা, খতে আমাদের বলা হয়েছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। দেখো আমরা এই যে মাঝখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কার ফলের ঝুড়ি? গীতার ফলের ঝুড়ি। এবং এই শেষে যেটি রয়েছে সেটি হচ্ছে তুলির ফলের ঝুড়ি, তাই না? এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। অর্থাৎ এই গীতার চেয়ে তুলির কতটি ফল বেশি আছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি গীতার রয়েছে ২৪৮টি ফল এবং তুলির রয়েছে ৪৭৫টি ফল। তার মানে আমরা দেখেই তো বুঝতে পারছি যে তুলির অনেকগুলো ফল বেশি রয়েছে। এখন আমাদের বের করতে হবে যে তুলির কতগুলো ফল বেশি রয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? বন্ধুরা, এই যে বড় সংখ্যাটি রয়েছে, অর্থাৎ তুলির যে কয়টি ফল রয়েছে এই ফলের সংখ্যা থেকে যদি আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে তুলির কতটি ফল বেশি আছে। দেখো খুব সহজেই কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারি। তাহলে আমরা খ নাম্বার দিয়ে কি লিখব? আমরা খ নাম্বার দিয়ে লিখব, খ দিয়ে আমরা লিখব, প্রথমে লিখব কিন্তু আমরা তুলির ফল আছে ৪৭৫টি, তাই না? তুলির যেহেতু বেশি আছে।
আমরা জানি বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটাকে আগে লিখতে হয়, তাই না? তাহলে আমরা লিখব তুলির ফল আছে কতটি? 475টি। তাহলে আমরা লিখব তুলির ফল আছে 475টি। এবং আমরা নিচে কি লিখব? তুলির নিচে কার কথা লিখব? যেহেতু আমাদের গীতার কথা বলা হয়েছে এখানে, এজন্য আমরা কি লিখব? গীতার ফল আছে। আমরা এই নিচেই লিখব গীতার ফল আছে। গীতার আছে কতটি? আমরা দেখতে পাচ্ছি গীতার রয়েছে 248টি। তাহলে এই 248কে আমরা 475-এর নিচে লিখে দেব 248টি। এরপরে দেখো আমরা কি করব? এখন আমরা এই উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটাকে বিয়োগ করে দেবো, এই জন্য আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 5। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের ডান পাশ থেকে শুরু করতে হয়, তাই না? আমরা ডান পাশে উপরে দেখতে পাচ্ছি রয়েছে 5, নিচে রয়েছে 8। 5 থেকে কি আমরা 8কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 5 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে অবশ্যই উপরের সংখ্যাটিকে কিন্তু বড় হতে হয়। তাহলে 5 যেহেতু 8-এর চেয়ে ছোটো, এই জন্য আমরা কী করবো? 5টাকে যেভাবে হোক বড় বানাবো। তাহলে এখানে আমরা 5কে কীভাবে করে বড় বানাতে পারি? আমরা পাশে যে 7 রয়েছে, এই 7-এর কাছ থেকে 1কে ধার করে 5-এর কাছে নিয়ে আসবো। তাহলে দেখো ও আগে ছিল কিন্তু 5, যখন এই 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তাহলে 1 পেয়ে ও হয়ে গেল 15। তাহলে এখন কিন্তু 8-এর চেয়ে অনেক বড় হয়ে গেল, তাই না? যখন ও 15 হলো, তাহলে এখন 15 থেকে 8কে আমরা বিয়োগ করতে পারবো। দেখো 15 থেকে যদি আমরা 8কে বিয়োগ করে দিই, তাহলে কত থাকছে আমাদের হাতে থাকে 7। আমরা লিখে দিলাম 7। এরপরে দেখো আমরা যদি পাশের ঘরে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 7, কিন্তু এই 7 থেকে 1 যেহেতু আমরা ধার করে দিয়েছি, যার কারণে সেই 1 কমে গিয়ে এই 7 হয়ে গেল কত? এখন 6 হয়ে গেল কিন্তু, তাই না বন্ধুরা? আচ্ছা, এই 6টা কিন্তু তোমরা এখানে লিখবে না, ঠিক আছে? আমি তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দিচ্ছি। দেখো এখন কিন্তু 6 হয়ে গেল। 6 থেকে আমরা বিয়োগ করব 4কে। 6 থেকে 4 বিয়োগ হয়ে গেলে থাকে আমাদের 2। আমরা লিখে দিলাম 2। এরপর দেখো এখানে উপরে রয়েছে 4, নিচে রয়েছে 2। তাহলে 4 থেকে 2কে বিয়োগ করলে থাকে আমাদের আরও 2। আমরা লিখে দিলাম 2। অর্থাৎ আমরা এখানে কত পেলাম? আমরা পেলাম 227টি। অর্থাৎ এই 227টি দ্বারা কি বোঝানো হচ্ছে? তুলির 227টি ফল কিন্তু বেশি রয়েছে। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং তুলির বেশি আছে, বেশি আছে 227টি। তার মানে এটি কিন্তু আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব উত্তর 227টি। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল। বন্ধুরা দেখো আমরা কিন্তু খুব সহজ নিয়মে এটিকে সমাধান করে ফেলেছি। এরপর আমরা যদি গ নাম্বারে চলে যাই, এখানে গ নাম্বারে বলা হয়েছে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে। দেখো এখানে বলা হয়েছে সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু মোট ফল আমাদের বের করতে বলা হয়েছে, তার মানে আমরা সোহাগের ফল এবং তুলির ফলকে যদি যোগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে দুজনের মোট কতটি ফল আছে, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি? আমরা গ নাম্বার দিয়ে লিখতে পারি সোহাগের রয়েছে বা সোহাগের ফল আছে, আমরা লিখতে পারি সোহাগের ফল আছে সোহাগের রয়েছে কতটি? আমরা দেখতে পাচ্ছি সোহাগের রয়েছে 150টি। তাহলে আমরা লিখে দেব এখানে 150টি। এবং আমরা নিচে কি লিখব? আমরা লিখব তুলির আছে বা তুলির ফল আছে। তুলির ফল আছে। তুলির রয়েছে কতটি? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে তুলির 475টি। তাহলে 150-এর নিচে আমরা লিখে দেব 475টি। এখন যদি আমরা এই দুটিকে যোগ করে দেই,
আমরা এখানে একটি যোগ চিহ্ন দেবো। এখন যদি আমরা যোগ করি, দেখো আমরা জানি যে যোগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যা দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা যদি শুরু করি, দেখো এখানে উপরে রয়েছে 0, নিচে রয়েছে 5। তাহলে 0 এবং 5কে যোগ করলে হয় 5, আমরা লিখে দিলাম 5। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মাঝখানে রয়েছে 5 এবং নিচে রয়েছে 7। তাহলে 5 এবং 7কে যোগ করলে হয় 12। 12-র 2কে যদি আমরা এইখানে লিখে দিই, আমাদের হাতে থাকে এবারে 1। এরপরে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে রয়েছে 1, নিচে রয়েছে 4। তাহলে 1 এবং 4কে যোগ করলে কত হয়ে যায় বন্ধুরা? হ্যাঁ, 1 এবং 4কে যোগ করলে হয় 5, এবং এই 5-এর সাথে যদি আমরা হাতের এই 1কে যোগ করে দিই তাহলে হয়ে যায় 6। তার মানে যোগ করে আমরা পাচ্ছি কত মোট? আমরা পাচ্ছি 625টি, অর্থাৎ তাদের দুজনের মিলে একত্রে ফল আছে 625টি। আমরা এখানে কি লিখব? সুতরাং দুজনের মোট ফল আছে 625টি। তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব 625টি। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকে সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা সকলেই খুব সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি পরের অঙ্কে চলে যাই, ছোট বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 15 নম্বরে বলা হয়েছে একটি ফলের দোকানের মূল্য তালিকা। অর্থাৎ একটি ফলের দোকানে কোন ফল কত টাকা করে বিক্রি হয় সেই তালিকাটা আমাদের এখানে দেয়া রয়েছে। দেখো, এই যে আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি। দেখো, এখানে প্রথমে লেখা রয়েছে ফল, এবং এই সারিতে আমরা দেখতে পাচ্ছি আম, আপেল, কমলা, এগুলো লেখা রয়েছে, তাই না? এবং নিচের সারিতে দেখতে পাচ্ছি লেখা রয়েছে মূল্য প্রতি কেজি, অর্থাৎ এক এক কেজির মূল্য কত টাকা। যেমন দেখো, আমের মূল্য হচ্ছে 1 কেজির দাম 100 টাকা। তারপরে আপেল রয়েছে, এখানে আপেলের মূল্য 1 কেজির দাম 220 টাকা, এবং কমলার মূল্য হচ্ছে 160 টাকা। আচ্ছা দেখো, এইটা যেহেতু আমরা বুঝতে পেরেছি, তাহলে আমরা এবারে খুব সহজেই এই নিচের অঙ্কগুলোকেও সমাধান করতে পারবো। আচ্ছা দেখো, আমরা যদি ক নাম্বার দেখি, এখানে ক নাম্বারে বলা হয়েছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। দেখো, এখানে বলা হয়েছে আমের যে মূল্য, তার মানে হচ্ছে কি আমের মূল্য আমরা দেখতে পাচ্ছি 100 টাকা। বলা হয়েছে আমের মূল্যের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি। আচ্ছা, আপেলের মূল্য কত টাকা রয়েছে? 220 টাকা। তাহলে 100-র চেয়ে কিন্তু অবশ্যই 220 বড় বা বেশি। এখন বলা হয়েছে যে আপেলের মূল্য কত টাকা বেশি আমের চেয়ে, তাই না? এখন আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা খুব সহজেই এটিকে বিয়োগ করে কিন্তু সমাধান করতে পারি। অর্থাৎ আপেলের যে 220 টাকা রয়েছে, এই 220 টাকা থেকে যদি আমরা আমের 100 টাকাকে আমরা বিয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে আপেলের মূল্য কত টাকা বেশি। ঠিক আছে? তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখব? আমরা কি জানি, বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটিকে প্রথম লাইনে লিখতে হয়, তাই না? তাহলে যেহেতু এই 100 এবং 220, এই দুটোর মধ্যে এই 220 বড়, তাহলে আমরা প্রথম লাইনে কিন্তু আপেলের কথাটি লিখব। আমরা কি লিখতে পারি? আপেলের মূল্য 220 টাকা, আমরা এটি লিখব, তাই না? আমরা লিখব 15 নাম্বার দিয়ে লিখব 15 নাম্বার দিয়ে আমরা লিখব আপেলের মূল্য আমাদের কত দেয়া রয়েছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের দেয়া রয়েছে 220 টাকা। 220 টাকা। এবং আমরা নিচে কি লিখব? যেহেতু আমাদের প্রশ্নে আমের কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমরা লিখব নিচে আমের মূল্য কত দেওয়া রয়েছে? আমরা দেখতে পাচ্ছি আমের মূল্য দেওয়া রয়েছে 100 টাকা। তাহলে আমরা এই 220-এর নিচে কিন্তু লিখে দেব 100 টাকা। এখন যদি আমরা এই 220 থেকে নিচের 100-কে যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা কি করব? প্রথমে একটি বিয়োগ চিহ্ন দেব, তাই না? এখন যদি বিয়োগ করে দেখো, উপরে ডান পাশে রয়েছে 0, তাহলে 0 থেকে 0-কে বিয়োগ করলে থাকে আমাদের 0। এরপরে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 2, তাহলে 2 থেকে যদি আমরা নিচের 0-কে বিয়োগ করি, 0 মানে তো কিছুই না আমরা জানি। তাহলে 2 থেকে যদি 0 বিয়োগ হয়, মানে কিছুই যদি বিয়োগ না হয়, তাহলে কিন্তু 2
রয়ে যায়, তাই না বন্ধুরা? তাহলে আমরা এখানে লিখে দিব 2। এরপরে দেখো এই পাশে উপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 2 এবং নিচে রয়েছে 1। তাহলে 2 থেকে 1 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমাদের কত থাকে? 2 থেকে 1 চলে গেলে থাকে আমাদের 1। আমরা এখানে লিখে দিব 1। তাহলে আমরা এখানে মোট কত পাচ্ছি? 120 টাকা। অর্থাৎ এই 120 দ্বারা কি বোঝানো হচ্ছে? আপেলের মূল্য 120 টাকা বেশি। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং আপেলের মূল্য বেশি কত টাকা? 120 টাকা। আপেলের মূল্য বেশি 120 টাকা। তাহলে আমরা উত্তর কিন্তু খুব সহজেই বের করে ফেললাম। এখন আমরা উত্তর দিয়ে কি লিখব? 120 টাকা। তাহলে কিন্তু দেখো আমাদের এই অঙ্কটা খুব সহজেই সমাধান করা হয়ে গেল। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা যদি এটি কিন্তু আমাদের ক ছিল, তাই না? ক নাম্বার অঙ্ক। আমরা এখানে কিন্তু ক লিখব, ঠিক আছে? আমি লিখিনি, তোমরা এখানে কিন্তু ক লিখবে আগে, ঠিক আছে? এরপরে দেখো আমরা যদি খ নাম্বার অঙ্কে চলে যাই, এখানে খ নাম্বার আমাদের বলা হয়েছে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো। তাহলে এই যে দেখো 3টি ফলের মূল্য দেওয়া রয়েছে, আম, আপেল এবং কমলা। এই ফলগুলোর মানে এই 3টি ফলের মোট মূল্য আমাদের কি করতে হবে? গাণিতিক বাক্যে এবারে প্রকাশ করতে হবে। তাহলে মোট মূল্য বলতে কি বোঝায়? মোট মূল্য বলতে বোঝায় হচ্ছে এই 3টি ফল মিলে একসাথে কত টাকা হয় সেটি হচ্ছে মোট মূল্য। তাহলে এই 3টি ফলের মোট মূল্য আমাদের কি করতে হবে? গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। তাহলে আগে আমাদের জানতে হবে যে গাণিতিক বাক্যটা কি। বন্ধুরা, গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য বা এমন একটি লাইন, হ্যাঁ, প্রত্যেকটা লাইনকে কিন্তু এক একটি বাক্য বলা হয়, ঠিক আছে? তাহলে গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য বা এমন একটি লাইন যেখানে শুধুমাত্র আমরা যে সংখ্যাগুলো সংখ্যা চিনি আমরা, তাই না? যেমন 1, 3, 2, 15, 17 এগুলো কি? এগুলো হচ্ছে এক একটি সংখ্যা, তাই না? তাহলে যে বাক্যের মধ্যে বা যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং বিভিন্ন ধরনের গাণিতিক চিহ্ন থাকবে। গাণিতিক চিহ্ন বলতে আমরা কি বুঝি? যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে সমান সমান, এগুলোকে বলা হয় গাণিতিক চিহ্ন। তাহলে যে লাইনের মধ্যে বা যে বাক্যের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং গাণিতিক চিহ্নগুলো থাকবে, এছাড়া কিন্তু আর কিছু থাকবে না, শুধুমাত্র এগুলো থাকবে, সেই বাক্যটিকে বলা হয় গাণিতিক বাক্য। তাহলে আমাদের এই অঙ্কটাকে কিন্তু এবারে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু কোনো কথার অঙ্কের মাধ্যমে এবারে এটিকে সমাধান করব না, শুধুমাত্র সংখ্যা লিখে লিখে কিন্তু আমাদের এবারে সমাধান করতে হবে। তাহলে এটিকে আমরা কিভাবে করে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করতে পারি? এটিকে সমাধান করতে হলে আগে আমাদের বুঝতে হবে যে অঙ্কটি আমরা কিভাবে করে সমাধান করব। দেখো এখানে আমাদের কি চাওয়া হয়েছে? এই যে ফলগুলো রয়েছে, এই প্রত্যেকটি ফলের, তাই না, বলা হয়েছে ফলগুলোর মোট মূল্য আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এই ফলগুলোর মোট মূল্য আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা যদি 3টা ফলকে বা 3টা ফলের দামকে আমরা যদি যোগ করে দেই তাহলে কি আমরা সবগুলোর মোট মূল্যকে আমরা পেয়ে যাব না খুব সহজেই? হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাব, তাই না? আমরা আম, আপেল, কমলা এই প্রত্যেকটার মূল্যকে আমরা যোগ করে দিব, তাহলে কিন্তু আমরা মোট মূল্য পেয়ে যাব। তাহলে এটিকে আমরা কিভাবে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করতে পারি? আমরা লিখতে পারি, দেখো আমরা কি লিখব? খ নাম্বার দিয়ে লিখব। আমরা খ নাম্বার দিয়ে লিখব, সরি, পেনটা ঝামেলা করছে। খ দিয়ে আমরা লিখব গাণিতিক বাক্যে প্রকাশ। আমরা লিখব আচ্ছা দেখো আমরা লিখব গাণিতিক বাক্যে প্রকাশ। গাণিতিক বাক্যে প্রকাশ। আমরা এখন কি লিখব? দেখো গাণিতিক বাক্যে এটিকে কিভাবে করে প্রকাশ করব? আমরা কি করব?
প্রত্যেকটি ফলের মূল্যকে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা মোট মূল্যটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমের মূল্য রয়েছে কত টাকা, 100 টাকা। তাহলে আমরা প্রথমে কি লিখবো, দেখো তোমরা এটিকে এক লাইনে লিখবে, ঠিক আছে। আমি যদি এক লাইনে লিখতে চাই তাহলে এখানে আমার জায়গা যেহেতু কম রয়েছে, এক লাইনে আমি লিখতে পারবো না, এই জন্য আমি নিচে লিখে দিচ্ছি। তোমরা কিন্তু এটিকে এক লাইনে লিখে দেবে। যেহেতু আমের মূল্য 100 টাকা দেওয়া রয়েছে, এই জন্য আমরা প্রথমে লিখবো 100, এরপরে যোগ দিব, যোগ দিয়ে আপেলের মূল্য রয়েছে কত, 220 টাকা। তাহলে আমরা এখানে লিখে দেব 220, এর সাথে একটি যোগ দিব, এরপরে লিখে দেব কমলার মূল্য রয়েছে কত টাকা, 160 টাকা, 160। এটি লিখে আমরা কি করব, সরি এখানে আমাদের ব্র্যাকেটটা দরকার নেই, আমরা কি করব, এটি লেখা হলে আমরা এরপর একটি সমান সমান চিহ্ন দেব, অর্থাৎ এই তিনটিকে যোগ করলে আমরা যে যোগ ফলটা পাবো সেটি সমান সমান লিখে এই পাশে গিয়ে কিন্তু সেই যোগ ফলটাকে আমরা লিখে দেব, তাই না। তাহলে এইখানে আমরা যোগ করে যে ফলাফলটা পাবো সেইখানে কিন্তু আমরা সেই ফলাফলটাকে কিন্তু আমরা এইখানে লিখে দেবো। এই জন্য আমরা এইখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে পারি। এটার দ্বারা বোঝানো হচ্ছে যে এই তিনটাকে যোগ করে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই এইখানে বসবে। তাহলে কিন্তু দেখো এই যে আমি লাইনটা এখানে লিখেছি, এই লাইনের ভিতরে কিন্তু শুধুমাত্র আমরা সংখ্যা দেখতে পাচ্ছি এবং কিছু গাণিতিক চিহ্ন কিন্তু দেখতে পাচ্ছি। দেখো এই যে একটি গাণিতিক চিহ্ন, এই যে একটি গাণিতিক চিহ্ন, এটি একটি গাণিতিক চিহ্ন, এগুলো কিন্তু দেখতে পাচ্ছি, তাই না। তাহলে এই যে লাইনটা আমি লিখলাম এটাকেই বলা হয় গাণিতিক বাক্য। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি পরের অঙ্কে চলে যাই, বন্ধুরা এখানে গ নম্বরে বলা হয়েছে ফলগুলোর মোট মূল্য কত টাকা। অর্থাৎ এই যে তিনটি ফলের মূল্য আমাদের এখানে দেওয়া রয়েছে, এই তিনটি ফলের মোট মূল্য কত টাকা। আমরা কিন্তু এর আগে শুধুমাত্র গাণিতিক বাক্যে প্রকাশ করেছি, তাই না, শুধুমাত্র গাণিতিক বাক্যে প্রকাশ করেছি, কিন্তু মোট মূল্যটাকে কিন্তু আমরা যোগ করে বের করিনি। কিন্তু এবারে আমাদের বলা হয়েছে যে ফলগুলোর মোট মূল্য কত টাকা, অর্থাৎ এবারে কিন্তু আমাদের যোগ করে তিনটাকে উত্তরটা আমাদের বের করতে হবে, তাই না, মোট মূল্যটাকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা মোট মূল্য কিভাবে করে বের করতে পারি, আমরা প্রথমে লিখব গ নাম্বার দিয়ে আমরা লিখব আমের মূল্য, আমের মূল্য 100 টাকা। আচ্ছা, আমের মূল্য যেহেতু 100 টাকা দেওয়া রয়েছে আমরা লিখলাম আমের মূল্য 100 টাকা। নিচে আমরা কি লিখব, আপেলের মূল্য, আপেলের মূল্য, আপেলের মূল্য কত টাকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, আপেলের মূল্য দেওয়া রয়েছে 220 টাকা। আমরা এখানে লিখে দেব 220 টাকা। আমরা কিন্তু এই সংখ্যাগুলোকে অবশ্যই নিচে নিচে লিখব, ঠিক আছে। আমরা যদি নিচে নিচে না লিখি তাহলে কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমরা সবসময় মাথায় রাখবো আমাদের এই সংখ্যাগুলো যেন নিচে নিচে থাকে। এরপর দেখো আমের মূল্য লিখলাম, আপেলের মূল্য লিখলাম, এরপর আমাদের রয়েছে কি বাকি রয়েছে হচ্ছে আমাদের কমলার মূল্য। তাহলে আমরা এখানে লিখব কমলার মূল্য রয়েছে কত টাকা, 160 টাকা। তাহলে আমরা এই সোজাই কিন্তু লিখে দেব 160 টাকা। এখন দেখো এই তিনটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে এই তিনটি ফলের মোট মূল্য কত টাকা। দেখো আমরা যদি যোগ করি, আমরা এবারে কি করব, একসাথে কিন্তু এই তিনোটা সংখ্যাকেই যোগ করে দেব। দেখো এখানে রয়েছে 0, নিচেও রয়েছে 0, তাহলে 0 এবং 0 মিলে হয় 0, 0-র সাথে আরও একটি শূন্যকে যোগ করলে কিন্তু 0ই হবে। আমরা যে কয়টা শূন্যকেই যোগ করি না কেন আমাদের উত্তর কিন্তু 0ই হবে, তাই না। এরপরে দেখো আমরা যদি পাশের ঘরে চলে যাই, এই ঘরে উপরে রয়েছে 0, নিচে রয়েছে 2, তাহলে 0 এবং 2 মিলে কিন্তু 2ই হয়। এরপরে দেখো এই 2-এর সাথে যদি আমরা নিচের 6কে যোগ করে দেই তাহলে 2 এবং 6 মিলে হয়ে যায় 8, আমরা লিখে দিলাম 8। এরপরে দেখো আমরা এই পাশে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 1, নিচে রয়েছে 2, তাহলে 1-এর সাথে 2কে যোগ করলে হয়ে যায় 3, 3-এর সাথে যদি আরও নিচের এই 1কে যোগ করে দিই আমরা তাহলে 3 এবং 1 মিলে হয়ে যায় 4। তাহলে আমরা মোট পাচ্ছি কত, 480 টাকা। অর্থাৎ তিনটি ফলের মোট মূল্য হচ্ছে 480 টাকা। আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং তিনটি ফলের মোট মূল্য 480 টাকা। তার মানে এই 480 হচ্ছে আমাদের উত্তর।
আমরা উত্তর দিয়ে লিখতে পারি 480 টাকা। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটি সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, এরপরে আমরা যদি পরের অঙ্কে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 16 নম্বরে বলা হয়েছে একজন চাষি নিজের জমি থেকে 326 বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে 125 বস্তা ধান পেয়েছেন। তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করো। আচ্ছা দেখো, এটিকে আমরা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একজন চাষি সে কি করেছে, নিজের জমি থেকে 326 বস্তা ধান সে পেয়েছে। আচ্ছা, এবং সে অন্যেরও কিছু জমি চাষ করেছে, তাই না? এবং এই অন্যের জমি চাষ করেছে 125 বস্তা ধান পেয়েছেন। এখন দেখো, তাহলে নিজের জমি থেকে পেল 326 বস্তা এবং অন্যের জমি থেকে পেল 125 বস্তা। তাহলে কি এই 125 বস্তা পাওয়াতে তার ধান আরও বাড়লো না কমলো? অবশ্যই কিন্তু বাড়লো। আর যখন বাড়ে তখন কি করতে হয় আমরা জানি, তখন যোগ করতে হয়। তার মানে এই 326-এর সাথে আমরা কি করব, এই 125 বস্তা ধানকে যোগ করে দেব। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে মোট কত বস্তা ধান সে পেয়েছে। আমাদের কিন্তু এটি বের করতে বলা হয়েছে যে তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন। তাহলে এই দুটিকে যদি আমরা যোগ করে দেই তাহলেই পেয়ে যাব যে মোট কত বস্তা ধান পেয়েছেন। এখন দেখো, আমাদের শেষে কিন্তু বলা হয়েছে যে এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করো। তার মানে এই যে তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন এটিকে আমাদের গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। একটু আগে কিন্তু আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে একটি অঙ্কের সমাধান করেছি। ঠিক একই রকমভাবে শুধুমাত্র গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা কিন্তু এটিকে প্রকাশ করব বা এটিকে সমাধান করব। তাহলে গাণিতিক বাক্য কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে বাক্যের মধ্যে শুধুমাত্র সংখ্যা থাকবে এবং গাণিতিক চিহ্ন থাকবে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো থাকবে, তাই না? তাহলে এইগুলোকে ব্যবহার করে কিন্তু আমাদের এই অঙ্কটিকে সমাধান করতে হবে। তাহলে দেখো, এটিকে আমরা কিভাবে সমাধান করতে পারি। আমরা কিন্তু শুধুমাত্র এই দুটি সংখ্যাকে যদি যোগ করে দেই তাহলেই কিন্তু পেয়ে যাব যে মোট কত বস্তা ধান তিনি পেয়েছেন। তাহলে আমরা কি লিখব, 16 নাম্বার দিয়ে লিখব, 16 নাম্বার দিয়ে লিখব গাণিতিক বাক্যে প্রকাশ, গাণিতিক বাক্যে প্রকাশ। এখন দেখো, আমরা যদি এটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করি অঙ্কটিকে, তাহলে আমরা কি লিখব, আমরা যেহেতু সে নিজের জমি থেকে 326 বস্তা ধান পেয়েছে এজন্য আমরা কি লিখব, প্রথমে 326 এর সাথে যোগ করব কত, তিনি অন্যের জমি চাষ করে 125 বস্তা যে ধান পেয়েছে এজন্য আমরা 125কে 326-এর সাথে যোগ করে দেব। তাহলে আমরা 326 যোগ কত লিখব, 125 সমান সমান দিলাম। দেখো, এখন আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে যে উত্তরটি পাবো সেটিকে কিন্তু এখানে আমরা লিখে দেব এবং সেটি হচ্ছে আমাদের উত্তর হবে, তাই না? আমরা বুঝতে পারবো যে সেই কয় বস্তা ধান সে মোট পেয়েছে। তাহলে দেখো, আমরা যদি এই দুটি সংখ্যাকে যোগ করি আমরা কি করব, প্রথমে আমরা জানি যে যোগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যা দিয়ে শুরু করতে হয়। তাহলে ডান পাশের এই তিনটির মধ্যে ডানে রয়েছে 6, তাহলে এই 6-এর সাথে আমরা কি করব, এই তিনটির মধ্যে ডানে যে 5 রয়েছে এই 5-এর সাথে কিন্তু আমরা যোগ করব। তাহলে 6 এবং 5কে যোগ করলে হয় 11, 11-র 1কে লিখবো আমরা এইখানে এবং হাতে থাকে আমাদের 1। এরপরে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 2, এখানেও রয়েছে 2, তাহলে 2 এবং 2কে যোগ করলে হয় 4, 4-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 5, আমরা এখানে লিখে দিব 5। দেখো, আমরা উল্টো দিক থেকে কেন লিখতে আসছি, কারণ আমরা যোগ করার ক্ষেত্রে কিন্তু উল্টো দিক থেকেই যোগ করতে করতে যাই, তাই না? যার কারণে উত্তরও কিন্তু উল্টো দিক থেকে লিখে লিখে আমাদের আসতে হবে। তাহলে দেখো, এই 2 এবং 2কে যোগ করে পেয়েছি 4, 4-এর সাথে হাতের এই 1কে যোগ করে পেয়েছি 5, আমরা লিখে দিলাম 5। এরপরে দেখো, এখানে রয়েছে 3 এবং এখানে রয়েছে 1, তাহলে 3 এবং 1 মিলে হয়ে গেল 4। তার মানে আমরা মোট কত পেলাম, আমরা পেয়ে গেলাম মোট 451 বস্তা। অর্থাৎ এটি কিন্তু আমাদের উত্তর। আমরা কি লিখব উত্তর দিয়ে, আমরা উত্তর দিয়ে লিখব 451 বস্তা ধান পেয়েছেন, 451 বস্তা ধান পেয়েছেন। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল বা এই অঙ্কটিকে সমাধান করা হয়ে গেল।
বন্ধুরা আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি পরের অঙ্কে চলে যাই, দেখো এখানে কি বলা হয়েছে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 17 নম্বরে বলা হয়েছে বিকাশ বড়ুয়া 1000 টাকা নিয়ে বই মেলায় গেলেন। বই কেনার পর তার কাছে 200 টাকা রইল। তিনি কত টাকার বই কিনলেন? দেখো আমাদের বলা হয়েছে বিকাশ বড়ুয়া সে একটি বই মেলায় গিয়েছিলেন কত টাকা নিয়ে? 1000 টাকা নিয়ে। এবং তিনি কি করলেন? এই 1000 টাকা দিয়ে কিছু বই কিনলেন এবং এই বই কেনার পরে তার কাছে আরও 200 টাকা অবশিষ্ট রইল। এখন আমাদের বের করতে হবে তিনি কত টাকার বই কিনলেন। তাহলে এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? এই যে 1000 টাকা সে নিয়ে গিয়েছিল, এই 1000 থেকে আমরা যদি 200কে বিয়োগ করে দেই, 200 টাকা তার যেহেতু রয়ে গিয়েছিল, তাই না, শেষে গিয়ে, যার কারণে এই 1000 থেকে যদি আমরা 200কে বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে তিনি বই কেনার জন্য কত টাকা খরচ করেছিলেন বা তিনি কত টাকার বই কিনেছিলেন। তাহলে আমরা এটিকে কিভাবে করে লিখতে পারি? আমরা 17 নাম্বার দিয়ে লিখতে পারি বিকাশ বড়ুয়া মোট ছিল কত টাকা? মোট ছিল 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা। এখন আমরা নিচে কি লিখব? বই কেনার পরে অবশিষ্ট রইল। আমরা লিখব বই কেনার পরে অবশিষ্ট রইল। আচ্ছা, অবশিষ্ট রইল কত টাকা? আমরা দেখতে পাচ্ছি অবশিষ্ট রইল হচ্ছে তার 200 টাকা, যার কারণে আমরা 1000-এর নিচে কিন্তু লিখে দেব 200। আচ্ছা দেখো এইখানে আমাদের কিন্তু একটা বিষয় বোঝার রয়েছে, সেটা হচ্ছে এই দেখো 1000-এ আমাদের মোট অঙ্ক রয়েছে কতটি? 1 2 3 4টি, কিন্তু 200-র মধ্যে আমরা অঙ্ক দেখতে পাচ্ছি কতটি? 1 2 3টি। তাহলে আমরা এই যে 1000-এর নিচে 200কে লিখলাম, এটিকে আমরা কিভাবে করে সাজালাম? দেখো এই যে ডান পাশের শূন্যটি রয়েছে, এই ডান পাশের শূন্যর সাথে মিলিয়ে কিন্তু আমরা 200-র ডান পাশের শূন্যটাকে নিচে নিচে লিখেছি। আমাদের সব সময় সাজানোর ক্ষেত্রে, উপরে নিচে সাজানোর ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখতে হবে। যখন আমরা সাজাবো তখন আমরা এই ডান পাশের সংখ্যাগুলোকে সাজিয়ে সাজিয়ে শুরু করব, মানে এই পাশের সংখ্যাটাকে আগে আমরা সাজাবো, ঠিক আছে? এই পাশে কিন্তু আমাদের ফাঁকা রাখা যাবে না, আমরা এই পাশ থেকে সাজানো শুরু করব। দেখো এই পাশে এসে আমরা দেখতে পাচ্ছি 1-এর নিচে কিন্তু কিছু নেই, মানে এখানে ফাঁকা দেখতে পাচ্ছি। এই পাশে যদি ফাঁকা থাকে, অর্থাৎ বাঁ পাশে যদি ফাঁকা থাকে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ডান পাশে কিন্তু ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে? এই উপরের সংখ্যার সাথে মিলিয়ে নিচে কিন্তু সংখ্যা আমাদের দিতে হবে। ডান পাশে কখনো ফাঁকা রাখা যাবে না, বাঁ পাশে ফাঁকা থাকলেও সমস্যা নেই, এটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি লিখলাম? বই কেনার পরে অবশিষ্ট রইল। আচ্ছা, অবশিষ্ট রইল। এখন যদি আমরা বিয়োগ করি, দেখো 1000 থেকে আমরা যদি 200কে বিয়োগ করি, আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম, এখানে টাকা লিখলাম। দেখো আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে 0, 0 থেকে নিচের 0কে বিয়োগ করলে হয় 0, এই 0 থেকে নিচের 0কে বিয়োগ করলে হয় 0। এখন দেখো এই 0 থেকে আমরা নিচের 2কে বিয়োগ করতে পারবো? 2কে কিন্তু বিয়োগ করতে পারবো না, কারণ উপরের 0টা কিন্তু ছোট। আমরা জানি বিয়োগ করতে গেলে উপরের সংখ্যাটাকে কিন্তু বড় হতে হয়, তাই না? কিন্তু 0 কিন্তু ছোট, 2 বড়। এজন্য 0টাকে আগে আমাদের বড় বানাতে হবে। এজন্য আমরা কি করব? পাশে যে 1 রয়েছে, এই 1-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম। তাহলে ও এখন রয়েছে কত? ও কিন্তু রয়েছে 0। যখন এই 1টা ওর কাছে চলে আসলো তখন এই 1 মিলে হয়ে গেল কত বন্ধুরা? 1 মিলে কিন্তু হয়ে গেল 10। তার মানে এই 0 কিন্তু এখন আর 0 নেই, ও হয়ে গেল 10। এখন কিন্তু 2-এর চেয়েও বড় হয়ে গেল। তাহলে এই 10 থেকে যদি আমরা নিচের 2কে বিয়োগ করি তাহলে থাকছে হচ্ছে আমাদের 8। এবং দেখো এরপরে যদি আমরা পাশের ঘরে চলে যাই, এখানে কিন্তু আমরা 1 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে কি 1 রয়েছে? 1 কিন্তু নেই, কারণ এই 1টাকে আমরা
ওর কাছে ধার করে দিয়েছিলাম, তাই না? তাহলে 1 কমে গিয়ে ও কিন্তু এখন হয়ে গেল 0, তাই না? যার কারণে দেখো উপরেও 0, নিচেও কিছু নেই, মানে 0, 0 থেকে 0কে বিয়োগ করলে 0ই হবে। কিন্তু আমরা জানি প্রথম 0টা কখনোই লিখতে হয় না। যে কোনো সংখ্যার শুরুতে যদি 0 থাকে সেই সংখ্যা কখনোই লিখতে হয় না, এই জন্য আমরা কিছুই লিখব না। আমরা এখানে উত্তর পেলাম কত? 800 টাকা। আমরা এই পাশে লিখে দিব টাকা। আচ্ছা, এই 800 টাকা দ্বারা আমরা কি বুঝি? 800 টাকা দ্বারা বুঝি হচ্ছে যে বিকাশ বড়ুয়া 800 টাকার বই কিনেছিল। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং তিনি বই কিনলেন, বই কিনলেন কত টাকার? 800 টাকার। তাহলে কিন্তু আমরা উত্তর খুব সহজেই বের করে ফেললাম। আমরা এখানে কি লিখব? উত্তর দিয়ে আমরা লিখব 800 টাকা, তাই না? তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। চলো তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। বন্ধুরা, আমরা এখানে 18 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে নিজাম সাহেব 970 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 550 টাকার গরুর মাংস এবং 370 টাকা দিয়ে একটি মুরগি কিনলেন। দেখো আমরা এটিকে আবার একটু বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে নিজাম সাহেব 970 টাকা নিয়ে তিনি বাজারে গেলেন এবং তিনি কি করলেন? তিনি 550 টাকা দিয়ে গরুর মাংস কিনলেন এবং 370 টাকা দিয়ে মুরগি কিনলেন। এটি হচ্ছে আমাদের এখানে বলা হয়েছে। এখন এই উদ্দীপক থেকে আমাদের কিন্তু 3টি প্রশ্ন দেখো নিচে দেওয়া রয়েছে। আমরা যদি ক নম্বর প্রশ্নটা প্রথমে দেখি, এখানে কতে বলা হয়েছে গরুর মাংসের দাম কত। দেখো আমাদের এই উদ্দীপকে কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে যে গরুর মাংসের দাম কত। এখানে কি বলা হয়েছে? তিনি 550 টাকার গরুর মাংস কিনলেন। তার মানে গরুর মাংসের দাম কত? 550 টাকা। দেখো কত সহজে একটি অঙ্ক, তাই না বন্ধুরা? তাহলে আমরা ক নাম্বার দিয়ে কি লিখতে পারি? আমরা 18-র ক নাম্বার দিয়ে লিখতে পারি গরুর মাংসের দাম, গরুর মাংসের দাম কত টাকা? আমরা দেখতে পাচ্ছি 550 টাকা। তাহলে আমরা এখানে লিখব 550 টাকা। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। এরপরে দেখো আমরা যদি 2 নম্বরে চলে যাই, এখানে 2 নম্বরে বা খতে বলা হয়েছে আমাদের যে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়। দেখো এই যে সমস্যাটি আমাদের দেওয়া রয়েছে বা যে প্রশ্নটি আমাদের দেওয়া রয়েছে, এটিকে কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়। তাহলে এটিকে সমাধান যদি করতে যাই আমরা তাহলে এখানে 2টি প্রক্রিয়া পাবো। একটি হচ্ছে যোগ এবং আরেকটি হচ্ছে বিয়োগ। যেমন দেখো এখানে বলা হয়েছে যে নিজাম সাহেব 970 টাকা নিয়ে তিনি বাজারে গেলেন। তিনি কি করলেন? 550 টাকার গরুর মাংস কিনলেন এবং 370 টাকার মুরগি কিনলেন। এখন যদি আমাদের বলা হয় যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল, তাহলে আমরা কি করতাম? এখানে এই যে গরুর মাংস কিনলেন কত টাকার এবং মুরগি কত টাকার কিনলেন, এই দুটোকে আগে আমরা যোগ করতাম। যোগ করলে আমরা কি পেতাম? যোগ করলে আমরা পেতাম যে তিনি মোট বাজারে কত টাকা খরচ করলেন, তাই না? তাহলে দেখো এই যে আমরা যোগ করলাম, এই যোগ একটি প্রক্রিয়া। তারপরে আমরা কি করতাম? এই যে 970 টাকা রয়েছে, এই 970 টাকা থেকে আমরা তিনি যে খরচ করেছেন সেই খরচটাকে কিন্তু আমরা বিয়োগ করে দিতাম। মানে এই দুটোকে যোগ করে যা আমরা পেতাম সেই সংখ্যাটাকে কিন্তু আমরা বিয়োগ করে দিতাম, তাই না? তাহলে আমরা পেয়ে যেতাম যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট আছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা আরেকটি প্রক্রিয়া পেলাম, সেটা হচ্ছে কি? বিয়োগ। তার মানে এই সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায়? এই সমস্যাটি হচ্ছে 2টি প্রক্রিয়ায় সমাধান করা যায়। 1 নাম্বার হচ্ছে যোগ এবং 2 নাম্বার হচ্ছে বিয়োগ। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা খ নাম্বার দিয়ে লিখতে পারি। খ নাম্বার দিয়ে আমরা লিখতে পারি সমস্যাটি 2টি প্রক্রিয়ায় সমাধান করা যায়। আমরা কিন্তু প্রশ্ন থেকে এই কথাটিকে
লিখব, ঠিক আছে? প্রশ্ন থেকে নিয়ে কিন্তু এই কথাটিকে লিখব। সমস্যাটি দুটি প্রক্রিয়ায় দুটি প্রক্রিয়ায় দুটি প্রক্রিয়ায় সমাধান করা যায়, সেগুলো হলো যোগ ও বিয়োগ। আচ্ছা দেখো আমরা কি লিখলাম, সমস্যাটি দুটি প্রক্রিয়ায় সমাধান করা যায়, সেগুলো হলো যোগ ও বিয়োগ। তাহলে কিন্তু এতটুকু লিখলেই আমাদের খ নাম্বার সমস্যাটি সমাধান করা হয়ে যাবে। দেখো আমরা কিন্তু খুবই সহজভাবে দুটি প্রশ্নকেই আমরা খুব সহজভাবেই সমাধান করে ফেললাম। এরপরে দেখো আমরা যদি গ নাম্বারে চলে যাই, গ নাম্বারে আমাদেরকে বলা হয়েছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল। দেখো তিনি যে 970 টাকা নিয়ে বাজারে গেলেন, এখান থেকে তিনি 550 টাকার গরুর মাংস কিনলেন, 370 টাকার মুরগি কিনলেন এবং তারপরে তার নিকট আর কত টাকা রইল। তাহলে এটিকে আমরা কিভাবে বের করতে পারি? আমরা প্রথমে বের করব যে তিনি মোট কত টাকা খরচ করলেন। হ্যাঁ, তিনি যে খরচটা করলেন, দেখো গরুর মাংস তিনি 550 টাকার কিনলেন এবং তিনি মুরগি কিনলেন 370 টাকার। তাহলে এই দুটি খাতে তিনি কিন্তু খরচ করলেন। এই খরচটা আমরা প্রথমে যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে তিনি মোট কত টাকা খরচ করলেন। যখন আমরা মোট কত টাকা খরচ করলেন সেটা পেয়ে যাব, তখন আমরা কি করব, এই 970 থেকে সেই খরচের হিসেবটাকে আমরা বিয়োগ করে দেব, তাই না? যে কয় টাকা তিনি খরচ করেছেন সেই কয় টাকাকে আমরা বিয়োগ করে দেব। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা রইল। তাহলে আমরা শুরুতে কি করব, শুরুতে আমরা লিখব তিনি গরুর মাংস এবং মুরগি কিনে কত টাকা খরচ করলেন। তাহলে আমরা কি লিখব, আমরা 18 নম্বরের গ দিয়ে লিখব, আমরা লিখব হচ্ছে তিনি গরুর মাংস কিনলেন, তিনি গরুর মাংস কিনলেন, গরুর মাংস কিনলেন কত টাকার? আমরা দেখতে পাচ্ছি 550 টাকার, 550 টাকার। এবং নিচে আমরা কি লিখব, তিনি মুরগি কিনলেন, আমরা গরুর মাংস নিচে লিখব মুরগি কিনলেন 370 টাকার। তাহলে আমরা এই 550-এর নিচে লিখব 370 টাকার। এখন আমরা কি করব, এই দুটি সংখ্যাকে যোগ করে দেব। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব তিনি মোট কত টাকা খরচ করলেন। তাহলে আমরা এখানে কি লিখব, সুতরাং তিনি মোট খরচ করলেন, দেখো কত টাকা খরচ করলেন, আমরা যদি দুটিকে যোগ করি তাহলে কিন্তু পেয়ে যাব। আমরা যোগ করি, দেখো 0 এবং 0 মিলে হয় 0, আমরা লিখে দিলাম 0। এরপরে দেখো 5 এবং 7 মিলে হয় 12, আমরা 12-র 2কে লিখব এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এরপরে দেখো 5 এবং 3কে যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 8, 8-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 9। তার মানে কিন্তু দেখো আমরা মোট পাচ্ছি হচ্ছে 920 টাকা, অর্থাৎ তিনি মোট খরচ করলেন 920 টাকা। এখন দেখো আমরা যেহেতু মোট খরচ পেয়েছি, তার মানে আমাদের কিন্তু দেখো অঙ্কটা এখন খুব সহজ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে তিনি বাজারে নিয়ে গিয়েছিলেন 970 টাকা এবং তিনি খরচ করলেন 920 টাকা। এখন তার কাছে কত টাকা রইল, আমরা এটিকে কিভাবে বের করব, এই 970 থেকে এই 920কে যদি আমরা বিয়োগ করে দিই, যেহেতু এই 920 টাকা সে খরচ করে ফেলেছে, যার কারণে এই 920 টাকা তার কাছ থেকে কমে গেছে, এই জন্য আমরা কী করব, 920কে বিয়োগ করে দিব, তাই না? 970 থেকে আমরা 920কে যদি বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা রইল।
তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা নিচে লিখব তিনি বাজারে নিয়ে গেলেন কত টাকা? নিয়ে গেলেন 970 টাকা। আমাদের কিন্তু এখানে বইতে দেয়া রয়েছে, দেখো 970 টাকা। এই যে 970 টাকা তিনি নিয়ে গেলেন। তাহলে আমরা লিখলাম তিনি বাজারে নিয়ে গেলেন 970 টাকা। এবং নিচে কি লিখব? তিনি মোট খরচ করলেন কত টাকা? তিনি মোট খরচ করলেন 920 টাকা। এই 920কে কিন্তু আমরা 970-এর নিচে লিখে দেব, 920 টাকা। তাহলে দেখো এখন আমরা কি করব? এই 970 থেকে 920কে যদি আমরা বিয়োগ করে দিই, আমরা এখানে একটা বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব যে তার কাছে কত টাকা রইল। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং তার কাছে রইল, দেখি আমরা এবারে দেখি কত টাকা রইল। আমরা যদি বিয়োগ করি, দেখো 0 থেকে 0কে বিয়োগ করলে থাকে 0, 7 থেকে 2কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 5, আমরা লিখে দিলাম 5, 9 থেকে 9কে বিয়োগ করলে কিন্তু কিছুই থাকে না, মানে 0। আমরা জানি প্রথম 0টাকে লিখতে হয় না, এই জন্য আমরা এখানে কিছুই লিখব না। তার মানে তার কাছে রইল কত টাকা? 50 টাকা। দেখো আমরা কিন্তু খুব সহজেই উত্তরটা বের করে ফেলেছি, তাই না বন্ধুরা? তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব উত্তর 50 টাকা। তাহলে কিন্তু এই অঙ্কটি আমাদের সমাধান করা হয়ে গেল। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম তোমরা সেটি পেতে পারো। আর তোমরা দ্বিতীয় শ্রেণীর সমস্ত পৃষ্ঠার সমাধানগুলো দেখে নিতে এইখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে, এই লিঙ্কে তোমরা প্রবেশ করে সমস্ত ভিডিও দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।